স্টুডেন্টস, পালসার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। এই মাসের মাঝামাঝি থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 শুরু হচ্ছে এবং আমি আশা করব যে তোমরা সবাই খুব ভালোভাবে প্রিপেয়ার হয়েছো যারা এবছরে উচ্চ মাধ্যমিক 2024 দিতে চলেছো। আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদের কমার্স সাবজেক্টের অ্যাকাউন্টসের, কস্টিং ট্যাক্সেশনের, বিজনেস স্টাডিজের এবং কমার্শিয়াল ল ও প্রিলিমিনারিজ অফ অডিটিং এই সাবজেক্টগুলোর প্রত্যেকটারই আমি তোমাদের সাজেশনস দিয়ে দিয়েছি, কমপ্লিট সাজেশন উইথ প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি, এসএকিউ অ্যান্ড এমসিকিউ সব বলে দিয়েছি। আশা করি তোমরা আমার সাজেশনস অনুযায়ী পড়াগুলো তৈরি করছো এবং যদি আমার সাজেশনটি তোমরা খুব ভালোভাবে করে যাও তাহলে তোমরা প্রত্যেকেই ভালো নাম্বার স্কোর করতে পারবে। তো আজকে তোমাদের কাছে আমি যে ভিডিওটি নিয়ে আসছি, যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো যে পরীক্ষার হলে যখন তোমরা পরীক্ষায় বসছো তখন তোমরা কি কি বিষয় মাথায় রাখবে, অর্থাৎ পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়ার সময় কি কি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে এবং কি কি বিষয় তোমাদের সতর্ক থাকতে হবে। তো ব্যাপার হচ্ছে যে আমরা বহু সময় দেখেছি যে কোনো একটি ছেলে বা মেয়ে, একটি স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করেছে কিন্তু পরীক্ষা দিয়েছে সে, কিন্তু তার যখন নম্বর এসছে তখন দেখা যাচ্ছে সে তার এক্সপেক্টেড নম্বরটা পায়নি, তার থেকে প্রায় 10 নম্বর 12 নম্বর মতন কম মার্কস পেয়েছে। তো ব্যাপার হচ্ছে যে ছেলে বা মেয়ে ভালো পড়াশোনা করলো তবু কিন্তু সে পরীক্ষায় ভালো নম্বর পেল না। এর পিছনে কি কারণ আছে? অবশ্যই এর পেছনে কতগুলো কারণ রয়েছে, কতগুলো টেকনিক্যাল ফল্ট স্টুডেন্টসরা করে পরীক্ষার হলে বসে, যার জন্য তারা কিন্তু ভালো নম্বর বা এক্সপেক্টেড রেজাল্ট করতে পারে না। তো আজকের আমি ভিডিওতে বলবো যে পরীক্ষার হলে বসে কি কি বিষয় মাথায় রাখবে যাতে তোমরা তোমাদের এক্সপেক্টেড নাম্বার বা তার থেকেও বেশি নাম্বার তোমরা পেতে পারবে। অনেকে কম পড়েও ভালো স্কোর করতে পারবে যদি পরীক্ষার হলে বসে এই বিষয়গুলি মাথায় রাখো বা এই নিয়মগুলো মেনে চলো। ঠিক আছে, প্রথমে আমি বলি যে পরীক্ষার হলে বসে তোমরা প্রথমেই যে খাতাটা পাবে সেই খাতায় তোমাদের নেম, তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার খুব ভালো করে মিলিয়ে, অ্যাডমিট কার্ড থেকে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে মিলিয়ে খুব ভালো করে সেই নাম, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার লিখে নেবে। এটা হচ্ছে প্রথম কাজ, খুব ভালো করে মিলিয়ে লিখে নেবে। সেকেন্ড কাজ হচ্ছে তোমরা যদি পরবর্তীকালে কোনো লুজ সিট নাও তাহলে প্রত্যেকটা লুজ সিটের প্রথমে তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লিখে নেবে। তার কারণ কোনো কারণে যদি লুজ সিটটা ডিসপ্লেসড হয়ে যায় তাহলে কিন্তু তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার থাকলে আবার যে স্যার বা ম্যাডাম সেই খাতাটি হাতে পাবেন তিনি আবার কিন্তু তোমার খাতার সাথে উনি ইনক্লুড করে দিতে পারবেন। এতে তোমাদের লুজ সিটের খাতা কোনো কারণে যদি দুর্ভাগ্যবশত যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা তোমাদের খাতাটা ফিরে পাবে এবং তোমাদের নম্বরটি পাবে। 3 নম্বর বিষয় হচ্ছে যখন তোমরা থিওরি পেপারগুলোতে লিখবে তখন অবশ্যই খাতায় মার্জিন টানবে, বাঁ দিকে এবং ওপরে খাতায় মার্জিন টানবে। কিন্তু যখন তোমরা কোনো অ্যাকাউন্টসের অঙ্ক করছো বা কস্টিং ট্যাক্সেশনের কোনো অঙ্ক করছো সেই পেজটায় কিন্তু কোনো মার্জিন দেওয়ার দরকার নেই, কারণ উচ্চ মাধ্যমিকের খাতাটা তুলনামূলকভাবে আমাদের অ্যাকাউন্টস বা কস্টিং করার পক্ষে একটু ছোটই থাকে। সেই খাতায় আবার অঙ্ক করার আগে যদি তোমরা মার্জিন টানতে যাও তাহলে কিন্তু মার্জিনের জন্য অনেকখানি জায়গা চলে গিয়ে আরো খাতাটা ছোট হয়ে যাবে এবং তোমার অঙ্কটা করতে অসুবিধা হয়ে যাবে। তাই যে প্র্যাকটিক্যাল অঙ্কগুলো যে পাতায় করবে সেই পাতাগুলোতে মার্জিন টানার দরকার নেই, কিন্তু থিওরিটিক্যাল অঙ্ক যেগুলো করবে সেগুলোতে অবশ্যই মার্জিন টানবে। এর পরের কথা হচ্ছে, পরের পয়েন্ট হচ্ছে যে তোমরা প্রত্যেকেই যখন কোনো প্রশ্নের উত্তর লিখবে অবশ্যই কিন্তু দাগ নম্বরটা খুব ভালো করে দেবে। অনেকে দেখেছি কেয়ারলেসলি দাগ নম্বর দিতেই ভুলে যায়, এটা কিন্তু কখনোই করবে না, দাগ নম্বর অবশ্যই দেবে। আরেকটা কথা বলবো, তোমরা যখন কোনো নতুন প্রশ্ন শুরু করবে তখন সেটা কিন্তু নতুন পেজ থেকে শুরু করবে। যদি আগের প্রশ্নটা লেখার পরেও দেখা যায় যে আগের পেজে কিছুটা জায়গা রয়ে গেছে তো সেই জায়গাটা ছেড়ে দেবে, পিটিও লিখে পরের পেজের নতুন পেজ থেকে নতুন প্রশ্নের উত্তর শুরু করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরো 2 নম্বর দাগের 2 দাগ নম্বর প্রশ্নের এ বি সি ডি চারটে 2 মার্কসের কি 3 মার্কসের কোশ্চেনের উত্তর আছে। তো তোমরা 2 এর এ বি সি যখন লিখবে তখন একই পাতায় লিখছো,
দুইয়ের এ বি সি লেখার পর দেখা গেল একটা পেজ ভরে গেছে এবং পরের পেজটায় হয়তো 3 লাইন লেখা হয়েছে। দুইয়ের এ বি সি, দুইয়ের সি যেখানে শেষ করছো সেটা হচ্ছে পরের পেজে একটা পেজ পুরো লেখা হয়ে গেছে, পরের পেজে 2-3টে লাইন লেখা হয়েছে। তোমরা ভাবলে ওখান থেকেই ওই 2-3টে লাইন লেখার পর থেকেই 3-এর দাগে কোশ্চেনটার উত্তর লিখতে শুরু করবে না। ওই পেজটা যেহেতু 2 দাগের এ বি সি লেখা হয়ে গেল, ওই 2 নম্বর প্রশ্নের যখন উত্তর শেষ হয়ে গেল, 3-এর যদি এ বি সি আবার থাকে তো 3 নম্বর প্রশ্নের উত্তরটা শুরু করবে নেক্সট পেজ থেকে, নেক্সট ফ্রেশ পেজ থেকে 3 নম্বরের প্রশ্নটা লিখতে শুরু করবে এবং ওই যেখানে 2-এর সি নম্বর প্রশ্নটা শেষ হলো উত্তর লেখা, সেইখানে পিটিওটা খালি লিখে দেবে। এইভাবে প্রত্যেকটা দাগ নম্বরের প্রশ্ন লিখতে যখন শুরু করবে তখন নতুন পেজ থেকে স্টার্ট করবে। আর একটা কথা বলবো, তোমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা কিছু একটু এক্সট্রা লিখে দিয়ে আসি। ধরো দেখা গেল একটার সাথে একটা অর আছে, তুমি ভাবলে এই প্রশ্নটা ভালো জানি না বা এই অঙ্কটা ভালো পারছি না, অঙ্কটাও করে দিই, তার সাথে সাথে থিওরিটাও অরে আছে সেটাও লিখে দিই, স্যার যেটা বেশি মনে করবে সেটাই হয়তো নাম্বার দিয়ে দেবে। না, এইটা কখনোই করতে যাবে না। এক্সট্রা প্রশ্নের উত্তর লেখার দরকার নেই। তোমার যদি ধরো একটা প্রশ্নে এবং একটা অঙ্ক আছে এবং তার সাথে একটা অর আছে, তুমি অঙ্কটাও একটু একটু পারবে, অরে যে থিওরিটা আছে সেটাও একটু একটু পারবে, পুরোটাই পারবে না। তুমি তখন কি করলে, অঙ্কটাও করে এলে আবার থিওরিটাও লিখে এলে, এটি কখনো করতে যাবে না। তখন সেটা কি হয়ে যাবে, স্যারের মর্জির উপর নির্ভর করবে। স্যার প্রথম অঙ্কটাও নিয়ে নিতে পারে নাম্বারে বা পরের অরটাও নিতে পারে এবং তাতে দেখা গেল তুমি কমও পেয়ে যেতে পারো। সেই জন্য অর কিছু বা এক্সট্রা প্রশ্নের উত্তর লেখার দরকার নেই। হ্যাঁ, যদি এরকম দেখা যায় যে কোনো কনফিউশন হচ্ছে যে তুমি প্রশ্নটাও মানে অঙ্কটাও প্র্যাকটিক্যাল অঙ্কটাও কিছুটা পারবে, থিওরিও কিছুটা পারবে, তার মধ্যে তুমি ডিটারমাইন করবে কোনটা তুমি বেশি ভালো পারবে, অনেকটা পারবে। যদি তোমার মনে হয় থিওরিটা অনেকটা পারবে তাহলে তুমি থিওরিটাই লেখো, যদি তোমার মনে হয় যে অঙ্কটাই অনেকটা পারবে তাহলে তুমি অঙ্কটাই করে এসো। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সবসময় মনে রাখবে। আরেকটা প্রশ্ন হলো যে পরীক্ষার হলে কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর। আমি আগের ভিডিওতে আমি বলেছি টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হবে। তোমাদের আরেকটু ছোট করে বলে দিচ্ছি, তোমাদের 80 নম্বরের পরীক্ষার জন্য 3 ঘন্টা 15 মিনিট সময় থাকে, তার মধ্যে 15 মিনিট সময় কোশ্চেন পড়া, খাতার নাম রোল নাম্বার এগুলো লেখার জন্য থাকে, এটা বাদ দিলাম। তো 3 ঘন্টার পরীক্ষা মানে 3 × 60 করলে 180 মিনিট সময় তুমি পাবে। এই 180 কে 80 দিয়ে ভাগ করলে মোটামুটি 2.25 মিনিটস করে পার 1 নম্বরের জন্য। 1 নম্বরের জন্য তোমার অ্যালটেড টাইম হচ্ছে 2.25, 180 মিনিট ডিভাইডেড বাই 80 নম্বর, এটাকে ভাগ করলে প্রত্যেক নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার অ্যালটেড টাইম রয়েছে 2.25। এবার ধরো তুমি একটা 10 নম্বরের কোশ্চেনের উত্তর দেবে, তাহলে সেক্ষেত্রে তুমি 2.25 × 10 করে দেখবে 22.5, অর্থাৎ ধরো 23 মিনিট সময় তুমি হাতে পাবে। এই 23 মিনিটের মধ্যে তোমাকে অঙ্কটা পড়া, অঙ্কটা দাগ টানা, ন্যারেশন লেখা, যাবতীয় করে পুরো অঙ্কটা কমপ্লিট করতে হবে। তুমি যদি একটা 6 মিনিটের অঙ্ক করো, 6 মার্কসের অঙ্ক করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার 2.25 × 6 অর্থাৎ 14 মিনিট মতো বা 15 মিনিট মতো সময় তুমি হাতে পাবে। এইভাবে প্রত্যেকটা নাম্বারের জন্য অ্যালটেড টাইমটা ভাগ করে কিন্তু তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে। তুমি যদি একটা অঙ্কের বা একটা প্রশ্নের পিছনে বেশি সময় দিয়ে ফেলো, তোমার যে অ্যালটেড টাইম যেভাবে বললাম তার থেকে বেশি সময় দিয়ে ফেলো, তাহলে কিন্তু পরের প্রশ্নের উত্তরটি তুমি আর লিখতে পারবে না, সময়ের অভাবে তোমার কিন্তু প্রশ্নটি ছেড়ে যাবে। তাই টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর। অ্যালটেড টাইমের মধ্যেই তোমাকে অঙ্কটি বা থিওরিটি লিখতে হবে। একটা কথা এক্ষেত্রে তোমাদের বলে রাখি, যদি দেখো যে অ্যালটেড টাইমের মধ্যে আমার অঙ্কটা বা আমার থিওরি লেখাটা সম্ভব হয়ে উঠলো না, তাহলে ওই অঙ্কটা বা ওই থিওরিটা ওই অবস্থাতেই স্টপ করে দেবে, দিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবে পরের প্রশ্নের উত্তর দিতে। তার কারণ ওই যে অ্যালটেড টাইম তুমি ওই প্রশ্নটা বা ওই অঙ্কটার পিছনে খরচ করেছো, তাতে তুমি অঙ্কটা বা প্রশ্নটা অনেকটা লিখে ফেলেছো। আর যেটুকু লেখা তোমার একটু বাকি আছে, সেইটুকু লেখার পিছনে টাইম খরচ করলে কিন্তু তুমি খুব একটা বেশি নম্বর পাবে না, তোমার 2 কি 3 নাম্বার বাড়বে। তার জায়গায় তুমি যদি একটা ফ্রেশ প্রশ্ন অ্যাটেম্প করো, তাহলে কিন্তু তুমি অনেকটা বেশি নম্বর পাবে। ওখানে যদি এক্সট্রা টাইম দিয়ে তুমি 1 নম্বর পাও, এখানে এক্সট্রা টাইম, এখানে টাইমটা তুমি অ্যালট করলে ফ্রেশ প্রশ্নে পেছনের টাইমটা অ্যালট করলে সেখানে তুমি 5-6 নম্বর বেশি পেয়ে যাবে। সুতরাং যদি কোনো কারণে টাইমের মধ্যে কোনো প্রশ্ন শেষ না হয়, তাহলে ওখানে ওই অবস্থাতেই ওটা ছেড়ে দিয়ে পরের প্রশ্নের আনসার দিতে চলে যাবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের নাম্বার ছেড়ে যাবে এবং ফুল মার্কস তোমরা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে না। আরেকটা কথা বলবো, অনেক ছেলেমেয়েদের মধ্যে আমি টেন্ডেন্সি দেখতে পাই যে পরীক্ষার হলে বসে তারা কোনো একটা অঙ্ক না মিললে, ধরো কোনো একটা পার্টনারশিপের রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল ব্যালেন্স শিট দিয়েছে, ব্যালেন্স শিট লাস্টে মিলছে না, তারা ওই অঙ্কটার পেছনেই পড়ে আছে যে কেন ব্যালেন্স শিটটা মিলছে না, দেখি কেন আমার
বন্ধুর সাথে পিয়ার অ্যাপ্রোপ্রিয়েশনটা মিলছে না দেখি। এইখানে পরীক্ষার হলে বসে কোনো রিসার্চ কেন মিলছে না, কি ব্যাপার, কি জন্য হচ্ছে না, এইসব ভাবতে যাবে না, এইসব ভাবার অবকাশও নেই। কি করবে, যদি কোনো অঙ্ক এক চান্সে না মেলে তাহলে সঙ্গে সঙ্গে তোমার অ্যালটেড টাইম যদি ফুরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ওখানটা না মিললে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে ডিফারেন্সটা বসিয়ে দেবে ব্যালেন্স শিটে, দিয়ে কমপ্লিট করে পরের প্রশ্নে চলে যাবে। পরবর্তীকালে যদি তোমার হাতে অল্প কিছু সময় পাওয়া যায় সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর, তাহলেই কিন্তু ওই প্রশ্নটা তুমি আবার ভালোটা দেখবে। তাহলে একটা অঙ্কের পিছনে সময় দিতে গিয়ে কেন মিলছে না, কি হলো, আরেকটু দেখলেই তো মিলে যাবে, সামান্য হয়তো কিছু ভুল হচ্ছে, এইভাবে তুমি ওই অঙ্কটার পিছনে টাইম দিয়ে যাচ্ছ। আর তার সাথে সাথে ওই অঙ্কটা তুমি পার্ট মার্কিং পাবে, হয়তো 2-1 নম্বর কাটবে, হয়তো কোনো একটা যোগ বিয়োগে ভুল হয়েছে বা কোনো একটা ট্রিটমেন্টের সামান্য ভুল হয়েছে, তার জন্য তোমার অঙ্কটা মিলছে না। তুমি ওখানে যদি তোমার 10 থাকে, ধরো ডিটারমিনেন্টের কথা বলছি, তুমি 10 এর অন্তত 7 পেয়ে যাবে। কিন্তু সেই জায়গায় তুমি যদি একটা নতুন প্রশ্নের উত্তর ছেড়ে যাও, সেখানে হয়তো 6 নম্বর আছে, তাহলে কিন্তু 6 তুমি 0 পেয়ে যাবে। তাই জন্য পরীক্ষার হলে কিন্তু কোনো অঙ্ক মিলছে না, কেন মিলছে না, এইসব দেখার অবকাশ নেই। তুমি যা জানো, তোমার বুদ্ধিতে যা করেছে সেই অনুযায়ী পুরোটা নামিয়ে দিয়ে কমপ্লিট করে চলে আসবে। পরীক্ষার সময় আমাদের মেন টার্গেটই থাকবে আমি যেন সমস্ত প্রশ্নের কমপ্লিট উত্তর দিয়ে আসতে পারি, এটাই আমার মেন টার্গেট। বেশিরভাগ ছেলে মেয়েদের আমি দেখেছি কিন্তু পরীক্ষায় থেকে বেরিয়ে এসে বলে 10টা নম্বর ছেড়ে দিলাম, এই 5টা নম্বর লেখার টাইম হলো না, এই 15টা নম্বর না আর লিখতে পারলাম না। এই জিনিসটা যেন আমাদের না হয়, কেননা তুমি যদি কমপ্লিট প্রশ্নের উত্তর না দাও, পুরো 80 মার্কসের প্রশ্নের উত্তর না দাও, তাহলে তুমি অনেকটা নেমে যাবে। তাই জন্য হ্যাঁ, হয়তো তুমি বলবে যে আমি 60 এর উত্তর দিয়েছি, হয়তো 55 পেয়ে যাবো, কি 70 এর উত্তর দিয়েছি, হয়তো 60 পেয়ে যাবো, সেটা কাজের কথা নয়। আমি তো 80 এর উত্তর দিলে তো আমি 75 পেতে পারতাম, তাই না? 80 এর উত্তর দিলে আমি 75 পেতে পারতাম, তো সেই জায়গায় আমি 80 এর উত্তর দিয়ে আমি 65 পেলাম, সেটা তো আর বড় কথা নয়। তাহলে কি ব্যাপার, তাহলে আমাকে কি করতে হবে, পুরোটা প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে, কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, পরীক্ষার হলে আমি দেখেছি স্টুডেন্টসদের বন্ধু কি করছে, একটু বন্ধুরটা দেখি, একটু পাশেরটা দেখি, এইটা করতে যাবে না। পরীক্ষা হলে বসে তোমার নিজের বুদ্ধিতে যেটুকু কুলোচ্ছে, যা মনে হচ্ছে, যেটা তোমার সঠিক মনে হচ্ছে, সেটাই তুমি করে আসো। যদি হয়ও যে তোমার বুদ্ধিতে তুমি ভুলও করেছো, তাহলেও কিন্তু তোমার একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে হ্যাঁ, আমি ভুল করেছি, নিজের বুদ্ধিতে ভুল করেছি। কিন্তু সেই জায়গায় তুমি দেখলে যে তুমি অঙ্কটা ঠিক করছিলে, তোমার পাশের বন্ধু বা তোমার সামনের বন্ধু বললো যে এটা এইভাবে করিস না, এটা ভুল হচ্ছে, এইভাবে কর, আমার সাথে এইভাবে শিখিয়েছেন বলে তুমি ওরটা ভেবে তুমি ভাবতে যে ওই ঠিক করছে, তুমি ওরটা করে এসে নিজেরটা যেটা ঠিক করছিলে সেইটা ঠিক না করে ওর ওই ভুলটাই তুমি করে পরে বাড়ি এসে মিলিয়ে যখন দেখে আমি তো ঠিক করছিলাম, বন্ধু তো ভুল বললো, আমি ওটাই করে এলাম, তখন তোমার আফসোসের শেষ থাকবে না। তাই জন্য বন্ধুটা মেলাবার কোনো দরকার নেই। তুমি যেটুকু নিজের বুদ্ধিতে কুলোচ্ছে, যা তুমি করতে পারছো সেটুকুই করে এসো। যদি নিজের বুদ্ধিতে করে কিছু ভুলও হয়, কিছু পার্ট কম পাও, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আফসোস করার জায়গাটা আর থাকবে না। এইটা খুব ভালো করে মনে রাখবে। আরেকটা বলি, পরীক্ষার সময় একদমই তোমরা টেনশন করবে না। অনেকে আমি পরীক্ষার সময় দেখেছি 3 + 2 = 5 এটাও ক্যালকুলেটরে যোগ করছে, এবং একবার নয় 3বার 4বার করে যোগ করছে, ভাবছে যদি ক্যালকুলেশনে ভুল হয়ে যায়। এইরকম কোনো চিন্তা মাথায় রাখবেই না। ধরো তুমি একটা অঙ্ক কমপ্লিট ঠিক করেছো, তোমার যোগ বিয়োগে ভুল হয়েছে, তার জন্য তোমার যদি একটা অঙ্কে 10 থাকে, তুমি 8 পাবে কি 7 পাবে, যোগ বিয়োগের ভুলটা কোনো ফ্যাক্টর না। সুতরাং যোগ বিয়োগের ভুলের জন্য তোমরা বারবার করে ক্যালকুলেটরে 3 + 2 ও 5 যোগ করে দেখছো, এই সমস্ত টেনশনের মাথায় যে তোমরা করো, এটা ভুল। পরীক্ষা দেবে একদম টেনশন ফ্রি করে, ভাববে ঘরে বসে পরীক্ষা দিচ্ছি। মনে করো যে এই পরীক্ষাটা তুমি ঘরে বসে সিম্পলি দিচ্ছ, এই পরীক্ষাটা কম পাও বেশি পাও তোমার কিচ্ছু যায় আসে না। এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে তুমি কোশ্চেনের পরীক্ষা দিতে যাবে, কিন্তু শুধু একটা জিনিস মনে রাখবে, আমার টার্গেট হচ্ছে পুরোটা কমপ্লিট করে আসা। পুরোটা কমপ্লিট করে আসবো, আমি কম পাই বেশি পাই এইসব নিয়ে আমরা ভাববো না। পরীক্ষার হলে অনেকে দেখেছি যে প্রশ্নটা লেখার পরে তারপরে আবার গুনতে শুরু করে যে এই প্রশ্নে কত নাম্বার পাবো, এতে কত নাম্বার পাবো, এতে কত নাম্বার পাবো, মোট কত নাম্বার পাবো, উত্তর দিলাম মোট কত নাম্বার পাবো, পাস করবো। তো এই সব চিন্তা ভাবনা পরীক্ষার হলে বসে একদমই করবে না। তোমার টার্গেট থাকবে সময়ের মধ্যে পুরো প্রশ্নের কমপ্লিট উত্তর দিয়ে আসা। এতে মিলুক না মিলুক কিচ্ছু যায় আসে না, সব নামিয়ে এসো। সব নামিয়ে আসলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা 60 এর উপরে মার্কস পাবে, 80 তে 60 এর উপরে মার্কস পাবে যদি তোমরা সব অঙ্ক কমপ্লিটলি পরিষ্কার নামিয়ে আসতে পারো। আরো একটা কথা বলবো, যে সমস্ত প্রশ্নগুলোতে ন্যারেশন লেখার ব্যাপার থাকে, অ্যাকাউন্টসের ক্ষেত্রে বলছি, যেমন শেয়ারের জার্নাল এন্ট্রিজ থাকে, ডিবেঞ্চারের জার্নাল এন্ট্রিজ থাকে,
প্রত্যেকটা ন্যারেশনের সাথে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা জার্নালের সাথে তোমরা কিন্তু অবশ্যই ন্যারেশনটা লিখবে। যে সমস্ত অঙ্কের জার্নাল এন্ট্রিজ করতে দিচ্ছে, আবার অনেক সময় অঙ্কের পাশে লেখা থাকে যে নট রিকোয়ার্ড এনি ন্যারেশন বা ন্যারেশন ইজ নট রিকোয়ার্ড, এই কথাটা যদি লেখা থাকে তাহলে তো বেঁচে গেলে, ন্যারেশন লেখার দরকার নেই। কিন্তু জার্নাল এন্ট্রি করলে অবশ্যই কিন্তু তোমাদের ন্যারেশন লিখতেই হবে। অনেকে আছে আমি দেখেছি অ্যাডমিশন অফ পার্টনারে অনেক সময় জার্নাল এন্ট্রি দেয়, কোম্পানিতে জার্নাল এন্ট্রি দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখি ছেলেমেয়েরা জার্নাল এন্ট্রিটা করছে কিন্তু ন্যারেশন লিখছে না। ন্যারেশন লেখার অভ্যেসটাই তাদের চলে গেছে এবং দেখা যাচ্ছে যে পরীক্ষা হলেও ঠিক বসে সেই একই ভুল করে এলো, যা স্যার ন্যারেশন তো লিখিনি, খালি জার্নালটা করে এসেছি, বা বলছে স্যার ন্যারেশন লেখার সময় পাইনি, খালি জার্নালটা করে এসেছি। আমি বলছি যদি একটা 6 মার্কসের কোশ্চেন থাকে, তোমাদের জার্নাল এন্ট্রি করতে দিয়েছে, তুমি জার্নাল এন্ট্রি করেছো কিন্তু ন্যারেশন লিখলে না, তাহলে কিন্তু 6 এ তোমাকে 4 দেওয়া হবে, 3 কি 4 দেওয়া হবে। ন্যারেশনের জন্য কিন্তু তোমার অনেকটা নাম্বার বাদ চলে যাবে। তাই জন্য জার্নাল এন্ট্রি করলেই অবশ্যই তোমরা কিন্তু ন্যারেশন লিখবে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা যেটা বলবো, আমি থিওরি পেপারগুলোর ক্ষেত্রে বলবো, বা যেখানে থিওরি তোমাদের লিখতে হচ্ছে সেইখানে অবশ্যই কিন্তু কালো কালি দিয়ে আগে পয়েন্টগুলো পরপর লিখে নিতে হবে, নিচে 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 নিচে। ধরো আমি আগের একবার বলেছিলাম হেনরি ফেয়ারের যে ব্যবস্থাপনার 14টা নীতি আছে, তোমাকে বললো হেনরি ফেয়ারের ব্যবস্থাপনার নীতিটি আলোচনা করো, 6 মার্কস দিয়েছে। তুমি কিন্তু নিচে 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 14টা পয়েন্ট হেনরি ফেয়ারের যে ব্যবস্থাপনার নীতি তার 14টা নীতি আগে লিখে নেবে নিচে নিচে। তারপরে 14টাই ডিসকাস করার দরকার নেই, সেখান থেকে 5টা কি 6টা ভালো ভালো পয়েন্ট তুমি ডিসকাস করবে, কিন্তু 14টা নীতি লিখতে হবে, যে 14টা পয়েন্টই লিখতে হবে নীতি। তুমি নীতির পয়েন্ট 5-6টা লিখলে আর ওই 5-6টাই ডিসকাস করলে, তাহলে কিন্তু তোমার যদি ওই প্রশ্নে 6 থাকে তাহলে কিন্তু 3 কি 4 এর বেশি দেওয়া যাবে না। বুঝে গেছে? তুমি স্যারকে দেখাচ্ছ যে স্যার পয়েন্টগুলো দিয়ে দেবে, তার মানে হচ্ছে যে স্যার আমি সবই জানি কিন্তু আপনার নম্বর কম দিয়েছেন তাই আমি কম লিখেছি। যেমন দক্ষিণা তেমনি পূজা, অর্থাৎ যেমন তোমাকে নাম্বার দেওয়া হবে তেমন তোমায় লিখতে হবে, কিন্তু পয়েন্টগুলো দিয়ে তুমি বুঝিয়ে দেবে যে আমি এটা জানি। এবং পয়েন্টগুলো আর হেডিংগুলো ব্ল্যাক কালি দিয়ে করবে, আর ম্যাটারটা বা বিষয়টা যখন আলোচনা করবে তখন সেটা ব্লু কালি দিয়ে করবে। পরীক্ষার হলে কিন্তু কোনো রেড বা গ্রিন কালি ইউজ করবে না, এটা একটা খুব ভাইটাল পয়েন্ট, এইটা মনে রাখবে। আর ঘন্টা যখনই পড়বে, লাস্ট বেল যখন পড়বে তখনই কিন্তু পরীক্ষার যে লুজ সিটগুলো নেবে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতার সাথে অ্যাটাচ করে দিয়ে তারপরে লাস্টে 5-7 মিনিট 10 মিনিট সময় যেটুকু হাতে পাবে সেইটুকুতে বাকি কিছু যদি থাকে অবশ্যই লিখবে, ঠিক আছে? কিন্তু কখনোই তোমরা কিন্তু ওই থাক লাস্টে বেল পড়ে যাক, ফাইনাল বেল পড়ে যাক, তারপরে আমি খাতাটা স্টিচ করব, লুজ পেজগুলো জুড়বো, এটা কিন্তু করতে যাবে না। কারণ অনেক স্কুলে স্যারেরা এক্সট্রা টাইম আর দেন না, খাতা টেনে নিয়ে চলে যান, তখন তোমাকে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয় এবং তোমার খাতা ডিসলোকেটেড হয়ে যেতে পারে। সেই কারণে আমি বলবো তোমরা লাস্ট বেল পড়ার 10 মিনিট আগে একটা ওয়ার্নিং বেল পড়ে, সেই ওয়ার্নিং বেলের সাথে সাথেই তোমরা তোমাদের খাতাটা স্টিচ করে নেবে, নিয়ে বাকি সময়টুকুতে তোমরা তোমাদের প্রশ্ন আর যেটুকু বাকি থাকবে লিখতে শুরু করতে পারবে। আর একটা কথা বলবো যে অ্যাকাউন্টসের ক্ষেত্রে বা কস্টিং ট্যাক্সেশনের ক্ষেত্রে তোমরা যখন প্রশ্নটা হাতে পাবে তখন কিন্তু প্রশ্নটা খুব ভালো করে ধীরে ধীরে প্রশ্নটা পড়ে নেবে। দেখো তখন কিন্তু পরীক্ষা শুরু হয়নি, তোমাদের প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট সময় হাতে দেওয়া হচ্ছে। প্রশ্নটা খুব ভালো করে, প্রত্যেকটা প্রশ্ন প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে পড়বে এবং পড়ে তুমি নির্বাচন করে নেবে কোনটা তুমি করবে কোনটা তুমি ছাড়বে, অর্গুলো কোনটা তুমি লিখবে আর কোনটা তুমি ছাড়বে। এবং অঙ্কের ক্ষেত্রে দেখবে তোমাকে কি কি তৈরি করতে বা কি কি বানাতে বলছে প্রশ্নে। তোমাকে ধরো প্রশ্নে বললো জার্নাল এন্ট্রি করো অ্যাডমিশন অফ পার্টনারে, তুমি জার্নাল এন্ট্রি না করে অঙ্কটা ভালো করে না পড়েই তো অ্যাডমিশন দিয়েছে বলে তুমি রিভ্যালুয়েশন পার্টনার্স ক্যাপিটাল ব্যালেন্স শীট খুলে দিয়ে চলে এলে, আলটিমেটলি ইউ উইল গেট বিগ জিরো। বুঝে গেছে? তাহলে আমাকে কি করতে দিচ্ছে, কি অ্যাকাউন্ট খুলতে বলছে, সেইটা আমাকে কিন্তু আগে ভালো করে ধ্যান দিতে হবে। তো সেইটা অঙ্কটা আগে পড়ে নেবে প্রশ্নটা পেয়ে যে আমার কোন অঙ্কে কি কি করতে হচ্ছে, আর নির্বাচন করে নেবে যে কোন কোন প্রশ্নের উত্তর আমি দেব। এবং তার সাথে আরেকটা জিনিস করবে, কোশ্চেন পত্রটা যখন প্রথম পড়ছো যে যে অঙ্কগুলো তুমি সিলেক্ট করলে সেই অঙ্কের যেগুলো কি ফ্যাক্টর আছে, মানে মেন বিষয় যেগুলো আছে সেগুলোর তলায় একটা পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে নেবে। যেমন একটা বলি, যেমন পিএল অকুপেশনে বললো ডিভিজিবল প্রফিটের 10% জেনারেল হিসাবে পাঠাতে হবে, তো এই যে ডিভিজিবল প্রফিটের 10% এটার তলায় একটা আন্ডারলাইন করে নিলে হালকা করে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করতে হবে 8%, এটা একটা হালকা করে আন্ডারলাইন করে নিলে। এইভাবে যদি তুমি মেন কি ফ্যাক্টরগুলো, মানে যেগুলো অঙ্ক করার সময় আমায় মাথায় রাখতে হবে সেইগুলো যদি তুমি একটা
অঙ্কটা পড়ার সময় একটা হালকা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখো, তাহলে যখন তুমি অঙ্কটা করতে যাবে তখন ওই কি ফ্যাক্টরগুলো মানে যেগুলো তোমার মনে রেখে অঙ্কটা করতে হবে, যেগুলো ভুলে গেলে চলবে না, সেই বিষয়গুলো কিন্তু তোমার মাথায় চলে আসে, যেহেতু তুমি ওখানে আন্ডারলাইন করে রেখেছো। তো এইটাও খুব একটা সুন্দর প্রসেস। এইভাবে করলে আমাদের অঙ্কটা ভুল হবার বা কোনো কিছু মিসিং হয়ে যাওয়ার চান্সটা অনেকটা কমে যাবে। তো এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে যদি তোমরা পরীক্ষার হলে পরীক্ষা দাও, তাহলে তোমরা অবশ্যই তোমাদের এক্সপেক্টেড নাম্বারগুলো পাবে, অবশ্যই পাবে, এবং অনেকে কম পড়েও ভালো নাম্বার পেতে পারবে। তাই তোমরা যখন পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে, তখনই যে যে বিষয়গুলো আমার এই ভিডিওতে বললাম সেগুলো অবশ্যই মাথায় রেখে পরীক্ষা দেবে। তাহলে দেখবে তোমরা প্রত্যেকেই খুব 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 ভালো নম্বর পাবে এবং তোমাদের এক্সপেক্টেড রেজাল্ট, এক্সপেক্টেড নাম্বার তোমরা অবশ্যই পাবে। অনেক স্টুডেন্টই দেখেছি ভালো পড়াশোনা করেও এই কিছু টেকনিক্যাল ফল্টের জন্য ভালো নম্বর পায় না। তাই জন্য আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম, যেখানে আমি আমার নিজের জীবনের পরীক্ষা দিতে গিয়ে যে যে অসুবিধার মধ্যে পড়েছি, যে যে টেকনিকগুলো কাজে লাগিয়ে আমরা ভালো নম্বর পেয়েছি, ভালো রেজাল্ট করেছি, সেই টেকনিকগুলো আমরা শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করব আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এই ভিডিওটি থেকে উপকৃত হবে। তোমরা আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এর পরবর্তীকালে আমি বিকমে নতুন নতুন ভিডিও ছাড়বো। বিকমে কি কি সাবজেক্টস আছে, কি কি নিয়ে তোমাদের পড়তে হবে, তোমাদের বিকম পড়া ভালো না বিবিএ পড়া ভালো, সেই ব্যাপারে অনেক কনফিউশন আছে। এইগুলো নিয়ে আমি বিস্তারিত আমার পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে তোমরা খুব ভালো করে পরীক্ষাটা দিয়ে নাও, ঠিক আছে? পরীক্ষাটা দিয়ে নেওয়ার পর আমি বিকমের ব্যাপারে, বিবিএ এর ব্যাপারে বা আর কি কি পড়া যেতে পারে এইচএস এর পর, কোন কোন বিষয় পড়লে পরে আমরা ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারবো, জীবনে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারবো, সেই বিষয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করবে, অবশ্যই কমেন্ট লিখবে এবং আরো বেশি বেশি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। আশা করব তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকেই খুব 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 ভালো হবে এবং প্রত্যেকেই খুব ভালো নম্বর পাবে। ধন্যবাদ। এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করলাম।